সবাইকে স্বাগত জানাই রাই স্মার্ট বাংলায় ক্লার্কশিপ ডেসক্রিপটিভের ক্লাসে। আমি সুতপা দত্ত আছি বাংলা ডেসক্রিপটিভ ক্লাস নিয়ে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আমি কিছুদিন থেকে ডেসক্রিপটিভ ক্লাস করছি ক্লার্কশিপের জন্য। আশা করি তোমাদের ভালো লাগছে। তো আমরা জানি ক্লার্কশিপের ডেসক্রিপটিভ তিনটে আইটেম থাকে। সেটা হচ্ছে একটা প্রতিবেদন লেখার জন্য থাকে, একটা সারসংক্ষেপ করার থাকে এবং একটা বঙ্গানুবাদ করতে দেয়, যেটাকে আমরা ইংরেজি থেকে বাংলায় ভাষান্তর বা ট্রান্সলেশন বলি। তো আজকে আমরা এরকম একটা ট্রান্সলেশন করব। তার আগে আমরা একটু বঙ্গানুবাদ সম্পর্কে জেনে নিই। যারা তোমরা নতুন ক্লাস করছো, যারা এই ব্যাচে আমাদের সঙ্গে নতুন আছো, তাদের জন্য আমি একটু বলতে চাই যে আমরা বঙ্গানুবাদ করে এসছি ঠিকই, কিন্তু যখন আজকে এই পর্যায়ে এসে বঙ্গানুবাদ করব তখন আমাকে আরেকটু বেশি করে জানতে হবে। আমরা সবাই ক্লাস 9, 10 এরকম সময় আমরা বঙ্গানুবাদ করেছি। তো এই বঙ্গানুবাদ ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে বাংলা ভাষান্তরকরণ ইংরেজি থেকে বাংলায় ভাষান্তরকরণকে বঙ্গানুবাদ বলা হয়। এটা আমাদের মনে রাখতে হবে। আসলে বস্তুত এটা হচ্ছে এক ভাষার থেকে আরেক ভাষায় অনুবাদ, ভাষান্তরকরণ, এটি হলো বঙ্গানুবাদ। যেহেতু বাংলায় অনুবাদ করা হচ্ছে সেই জন্য একে বঙ্গানুবাদ বলছে। আচ্ছা, এবারে যদি আমরা এটা মাথায় রাখি যে একটা আমি ভালো অনুবাদ করব, তাহলে আমাকে কি জানতে হবে? খুব স্বাভাবিকভাবে দুটো ভাষা জানতে হবে, আর কিছুই না। যে ভাষাটার থেকে আমি অনুবাদ করছি সেই ভাষাটা জানতে হবে এবং যে ভাষায় অনুবাদ করছি সেটা জানতে হবে। তো এই দুটো ভাষার দক্ষতা পরীক্ষা করার জায়গা এটা। তো সেইটা একটা ব্যাপার। ভাষায় অনুবাদ করতে যে ভাষাগত দক্ষতা, সেইটা পরিচয় এই বঙ্গানুবাদে আমরা দিয়ে থাকি। দেখো, এই অনুবাদ আবার দু রকমের হয়। এখানে বলছি, একটা হচ্ছে আক্ষরিক এবং আরেকটা হচ্ছে ভাবানুবাদ। আক্ষরিক অনুবাদ কি? আক্ষরিক অনুবাদ হচ্ছে একদম যা আছে যদৃষ্টং তল্লিখিতং, এটাই ব্যাপার আর কি। আক্ষরিক অনুবাদে কি, এই সাধারণভাবে একটা ভাষার বাক্যকে আরেকটা ভাষায় রূপান্তরিত করা হয়, ভাষান্তর করা হয়, এইটা হচ্ছে আক্ষরিক অনুবাদ। আর ভাবানুবাদ কি? যেখানে মূল ভাবটার উপরে আমরা গুরুত্ব দেই, এই ভাবটাকে ঠিক রেখে এক ভাষার থেকে আরেক ভাষায় অনুবাদ করাকে ভাবানুবাদ বলা হয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যখন পরীক্ষায় আমরা বসবো, যেখানে অনুবাদ করতে হবে আমাকে, সেখানে আমি ভাবানুবাদ করব না আক্ষরিক অনুবাদ করব? দেখো, ভাবানুবাদ সাধারণত সাহিত্যের ক্ষেত্রে করা হয়। যত বিদেশি ভাষার বই আছে, যেগুলো আমরা খুব সহজে পড়তে পারি না, কিন্তু ভাষান্তর হয়, বাংলা ভাষায় বেরোয় বলেই আমরা সব নানান জার্মান সাহিত্য, ফরাসি সাহিত্য এগুলো পড়ে ফেলতে পারি, আপামর জনসাধারণ যারা আমরা সেই ভাষাগুলো জানি না, তাই না? তাহলে ভাবটা সেখানে ঠিক রাখা দরকার। হ্যাঁ, তো এইটা ভাবানুবাদের কাজ। কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রে যেরকম বঙ্গানুবাদ করতে দেয় সেটা কিন্তু আক্ষরিক অনুবাদই বস্তুত। হ্যাঁ, সেগুলো কিন্তু আক্ষরিক অনুবাদ করতে হয়। তার কারণ কি, আমরা এই অনুবাদ কোথায় ব্যবহার করব? যেহেতু পরবর্তীকালে পরীক্ষা দেওয়ার পর তুমি কোনো সরকারি দায়িত্ব পালন করবে, সেই জন্য সেইখানে যা থাকবে, সেই দলিল, দস্তাবেজ বা সরকারি নথি, সেইগুলোকে আক্ষরিক অনুবাদিত করতে হবে এবং সেই সঙ্গে কিছুটা ভাবানুবাদ, যাতে আক্ষরিক অনুবাদ করতে গিয়ে মূল ভাবটা ব্যাহত না হয়, সেটাও আমাদের দেখতে হবে। তাহলে আমরা যে অনুবাদটা করব মূলত আক্ষরিক, কিন্তু কিছুটা ভাবানুবাদের মিশ্রণও তার মধ্যে থাকবে। এবং আরও একটা ব্যাপার হয়, অনেক সময় হয় কি, যে হয়তো আমি পুরো শব্দটা আমি চিনতে পারলাম না, বুঝতে পারলাম না, কিন্তু আমি বাক্যটা পড়ে বুঝলাম যে এখানে এটা বলতে চাওয়া হয়েছে। তখন কিন্তু আমাদের সেই ভাবানুবাদের যে টেকনিকটা, সেটা কাজে লাগাতেই হয়, তাই না? সব সময় এমন হয় না যে সব শব্দই আমি জানি, তো কঠিন শব্দও কিছু আসতে পারে। আর সেই জন্য প্র্যাকটিস করতে হবে। ভালো বঙ্গানুবাদ করার জন্য অনেক প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস কিভাবে করবে? ওই অনুশীলন করার জন্য যখন তুমি বঙ্গানুবাদ করতে বসছো, অনেক অনেক করতে হবে এবং পাশে ডিকশনারি রাখতে হবে। ইংরেজি ডিকশনারির থেকে যে শব্দটা তোমার কাছে নতুন লাগছে সেটা তুমি খাতায় টুকে নাও, পাশে একটা খাতা রাখো এবং সেইখানে এরকম শব্দের লিস্ট তৈরি হয়ে যাবে দেখবে অনেক করতে করতে, এবং সেইটার কি অর্থ সেটা লিখে রাখতে থাকো। তার এটা কিন্তু অনেক উপকার হবে, এটা একটা টিপস। তো এইভাবে আমরা তৈরি হব বঙ্গানুবাদ করার জন্য।
অনুবাদ করার নিয়ম কি, কিভাবে আমরা অনুবাদ করব, এটা মোটামুটি আমরা সবাই জানি, তাও আরেকবার বলে দিই। অনুবাদ করার আগে অনুচ্ছেদটি কয়েকবার পড়ে নিতে হবে। যে অনুচ্ছেদটা দেবে সেটা আমি একবারে পড়েই কখনো অনুবাদ করবো না, আমি দু তিনবার পড়ে নেব, বেশ কয়েকবার পড়ে নেব। আর একটা কথা মাথায় রাখতে হবে, দেখো ভাষার সঙ্গে ভাষার ব্যাকরণগত পার্থক্য থাকে, তার বাক্যের গঠনগত পার্থক্য থাকে, এবং ইংরেজির সাথে বাংলার আছে। কীরকম? অনুবাদের সময় ইংরেজি বাক্য প্রয়োজনে একাধিক ছোট বাক্যে ভেঙে নেওয়া যেতে পারে, কারণ হয়তো অনেক লম্বা বাক্য আমি সেখানে ছোট করে অনুবাদের প্রয়োজনে বা যাতে সহজবোধ্য লাগে সেই জন্য আমি একটা বড় বাক্যকে অনেকগুলো ছোট বাক্যে ভেঙে অনুবাদ করতে পারি। আবার কি, এই যে যেটা বলছিলাম যে বাক্যের বিন্যাস, বাংলা এবং ইংরেজি বাক্যের বিন্যাস আলাদা। ইংরেজি বাক্যে কি হয়, ক্রিয়ার অবস্থান থাকে কর্তার পরে, আর বাংলা বাক্যে ক্রিয়া থাকে বাক্যের শেষে। অনুবাদ করার সময় এটা খেয়াল রাখতে হবে। তাই এই যে যেগুলো আছে, ধরো এই যে অ্যাম, ইজ, আর, এই শব্দগুলো, এগুলো অর্থ বাংলা লেখার দরকার হয় না, এগুলোকে অনুবাদ করতে হয় না। আচ্ছা, এবারে কথা আরেকটা ইম্পর্টেন্ট বিষয় কি, উদ্ধৃতি চিহ্নযুক্ত উক্তি যেগুলো থাকে, অর্থাৎ যেটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি, সেটাকে ওই উদ্ধৃতি চিহ্নের মধ্যেই রাখতে হবে, মানে ওই প্রত্যক্ষ উক্তি হিসেবেই লিখতে হবে কিন্তু অনুবাদ করার সময়। সেটাকে কিন্তু আমি উদ্ধৃতি তুলে দিয়ে পরোক্ষ উক্তিতে পরিবর্তিত করতে পারবো না, এটা মাথায় রেখো। উদ্ধৃতি চিহ্ন থাকবে, প্রত্যক্ষ যে উক্তি সেটা প্রত্যক্ষ উক্তি থাকবে, উদ্ধৃতি তুলে দিয়ে তাকে পরোক্ষ উক্তিতে রূপান্তরিত করার কোনো এখতিয়ার বঙ্গানুবাদের ক্ষেত্রে নেই। ঠিক আছে, তো যেমন আছে সেই রকমই তাকে অনুবাদ করতে হবে। আর আমি ওই যে বললাম, যেই শব্দটা আমার কাছে অপরিচিত লাগছে সেই শব্দটার তলায় দাগ দিয়ে রাখবো প্র্যাকটিস করার সময় এটা, এবং ডিকশনারি দেখব, অর্থ লিখে রাখবো, এবং যেই শব্দটার অর্থ, একটা শব্দের অনেকগুলো অর্থ থাকে তাই না, এবার মানে এটার সাথে কোনটা খাপ খাচ্ছে, এই অনুবাদের ক্ষেত্রে কোনটা সব থেকে কাছাকাছি বা কোন শব্দটা উপযুক্ত, সেই শব্দটাকে খুঁজে বার করে সেখানে ব্যবহার করতে হবে। কেননা আমরা জানি যে একটা শব্দের কিন্তু একাধিক অর্থ থাকে, তো সেই জন্য অনুবাদ করার ক্ষেত্রে আমাদের ওই সবকটা অর্থের মধ্যে যেটা সব থেকে কাছাকাছি, যেটা যথোপযুক্ত, সেটাই ব্যবহার করতে হবে। তাহলে এবারে আমরা একটা দেখি তো, যে এরকম যদি অনুবাদ আসে, এখানে কোন শব্দটা আমার কঠিন লাগছে এবং কোনটার তলায় দাগ দেওয়া যায়। দেখো এখানে তোমরা একটা বঙ্গানুবাদ দেওয়া আছে, একটা ইংরেজি প্যাসেজ দেয়া আছে, সেটা তোমরা একটু দেখো, যে গরদ সম্পর্কে আছে। গরদ, দ্য হ্যান্ড ওভেন red bordered white silk shari that is emblematic of the Bengali woman, especially if she is doing puja, and Korial Gorod's close cousin comes mostly from Murshidabad. They are made from toshor or mulberry silk which is not dyed so that it remains its natural white or off-white color. White is associated with purity and red is also an auspicious color in Bengal, which makes Gorod or Korial the appropriate shari for religious ceremonies, even weddings. The Gorod shari can come with an intricately woven border and paisleys, but booties or floral motifs in the body and larger motifs in the aanchal, usually in red or maroon, though other colors are not unheard of. Korial too has a white body and red border, but is more dramatic. It may or may not have patterns in the body and its border is a far richer red. It is called khuni lal, blood red. তো এখানে আমাদের বেশ কয়েকটা শব্দ, সবই মোটামুটি সহজ, কিন্তু দু একটা শব্দ একটু অন্যরকম লাগতে পারে। যেমন ধরো এই শব্দটা এমব্লেমেটিক, এর মানে কি? আচ্ছা, আর একটা আছে অসপিসিয়াস, এটা জানা আমাদের, তা সত্ত্বেও আমি একটু দাগ দিলাম, যেহেতু খুব একটা অসপিসিয়াস শব্দটা ব্যবহার করা হয় না বা আমরা খুব একটা ব্যবহার করি না। আচ্ছা, আর একটা ধরো ইন্ট্রিকেটলি, হ্যাঁ, আর কি আছে,
এই যে পেইজলিস, এই কয়েকটা শব্দ যেমন এখানে আমাদের একটু আনকমন লাগতে পারে, তো তার জন্য আমরা কি করব, এই শব্দগুলোকে একটু আলাদা করব খাতায় এবং কি এর মানে হয় সেগুলো লিখে ফেলবো। তাহলে পরের বার যদি এইরকম শব্দ কোথাও থাকে সেইটা আমাদের অর্থ করতে সুবিধা হবে। এবারে এটার বঙ্গানুবাদটা কি হয় আমরা একটু দেখে নিই যে অর্থগুলো তাহলে কি কি দাঁড়াচ্ছে। এখানে অর্থগুলো সব করা আছে, যেমন ধরো গরদ হলো হাতে বোনা লাল পাড় সাদা সিল্কের শাড়ি, যা বাঙালি নারীর প্রতীক। এমব্লেমেটিক পড়েছিলাম, সেটা হচ্ছে প্রতীক। বিশেষত পূজার বেশ হিসেবে এবং কোরিয়ালের সঙ্গে গরদের ঘনিষ্ঠ সম্পর্ক। আচ্ছা, ওখানে একটা কাজিন রিলেশন ছিল, তো সেটাকে কিন্তু আমরা তুতো সম্পর্ক বলবো না, আমরা বলবো ঘনিষ্ঠ সম্পর্ক। এইরকমই সব থেকে নিকটবর্তী যে অর্থটা, যেটা এখানে ব্যবহার করলে হাস্যকর লাগে না শুনতে, সেরকম শব্দ ব্যবহার করতে হবে। দুটোই বেশিরভাগ মুর্শিদাবাদ থেকে আসে এগুলো, বা এগুলি তসর বা তুঁত সিল্ক থেকে তৈরি হয়। মালবেরি মানে তুঁত সিল্ক, হ্যাঁ। রং করা হয় না যাতে তার প্রাকৃতিক সাদা বা ঘিয়ে রং অক্ষুণ্ণ থাকে। সাদা হচ্ছে বিশুদ্ধতার প্রতীক এবং লাল, বাংলায় লাল একটি শুভ রং, যা গরদ বা কোরিয়ালকে ধর্মীয় অনুষ্ঠান এমনকি বিবাহের শাড়ি হিসেবে উপযুক্ত করে তোলে। গরদ শাড়ি খুব সূক্ষ্মভাবে বোনা, লাল নকশা পাড়, এই যে একটু আগে পড়েছিলাম ইন্ট্রিকেটলি মানে সূক্ষ্মভাবে, আর পেইজলিস মানে হচ্ছে নকশা করা পাড়, পেইজলিস। হ্যাঁ, আমি যেখানে দাগ দিয়েছিলাম ফুলতোলা মোটিফের হতে পারে, যা শাড়ির খোলে ছোট এবং আঁচলে বড় হয়। সাধারণত লাল বা মেরুন রঙের হয়, যদিও অন্যান্য রঙেরও হতে পারে। কোরিয়ালও লাল পাড় সাদা হয়, তবে এটি আরও জমকালো। এর খোলে নকশা থাকতে পারে, নাও থাকতে পারে, এবং এর লাল পাড় অনেক বেশি টকটকে, যাকে বলে খুনি লাল বা রক্ত লাল। তাহলে এটা একটা বঙ্গানুবাদ হলো। আমরা দেখলাম যে শব্দের একাধিক মানে থাকলেও যেই মানেটা সব থেকে নিকটবর্তী হয়, যেই ধরনের অর্থ করলে, একসময় আমি এই সব ক্ষেত্রে বলবো আক্ষরিক অর্থ কিন্তু আমরা করিনি, এখানে ভাবটাকে ধরেছি। তো আমি বললাম না যে আক্ষরিক অনুবাদ এবং ভাবানুবাদের একটা প্রকৃষ্ট মিশ্রণ এখানে ঘটে যায়। তার কারণ এই যে ঘনিষ্ঠ সম্পর্কের জায়গায় আমরা সেটা দেখতে পাচ্ছি, কারণ এর আগে একটা কাজিন সম্পর্ক ওখানে বলছিল। তো সেখানে তো আমি এখানে খুড়তুতো জ্যাঠতুতো ভাই বোন বলতে পারি না কোরিয়ালকে, গরদের। তো এইটা হচ্ছে ভাবানুবাদ, ঘনিষ্ঠ সম্পর্ক বা কাছাকাছি। তো এইরকমভাবে আমাদের ভাবতে হবে। আক্ষরিক অনুবাদ সেই সব জায়গায়গুলো আমরা করতে পারবো না যেখানে তার একাধিক অর্থ আছে বা সেই অর্থটা বাংলার সঙ্গে বাংলা করলে পরে হাস্যকর শোনাচ্ছে বা অদ্ভুত শোনাচ্ছে। তো সেক্ষেত্রে বাংলা ভাবটাকে বুঝে নিয়ে বাংলা শব্দ আমাদের ব্যবহার করতে হবে। এবং অনেক সময় এরকম হয়, হয়তো আমি অনেক শব্দ দেখে গেছি, তা সত্ত্বেও সেই শব্দটার আক্ষরিক অর্থ আমার জানা নেই, কিন্তু আমি অর্থ বুঝতে পারছি যে কি হচ্ছে। তখনও আমি ভাবটাকে অক্ষুণ্ণ রেখে শব্দের বঙ্গানুবাদ করতে পারি। তো তখন আমরা সেটাকে ভাবানুবাদই তো বলবো। তাহলে আক্ষরিক অনুবাদ এবং ভাবানুবাদের মিশ্রণে একটি বঙ্গানুবাদ আমরা যখন করে আসব, তখনই সেটা আমাকে কিন্তু নাম্বার এনে দেবে। এই কথাটা তোমরা সবাই মনে রেখো এবং আমার ক্লাস তোমরা করতে থাকো। আমাদের এখানেও কিন্তু ক্লার্কশিপ এবং ফুড এসআই এর নতুন কোর্স শুরু হচ্ছে, তার লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি ফর্মের জন্য। তোমরা ফর্ম ফিল আপ করো এবং কিছু জানার থাকলে তোমরা ফোন করো। আজকের জন্য আমার এইটাই, এতখানি ক্লাস ছিল। তোমরা যদি আরও নতুন কোনো বিষয় পড়তে চাও বা কোনো টপিক তোমাদের জানতে হয়, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাবে। আমি চেষ্টা করব আমার মতন করে তোমাদের যতটা সম্ভব, তোমাদের ভালোর জন্য যতটা ক্লাস করা যায় আমি করতে চেষ্টা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ।